বন্ধুরা, তোমরা যারা বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচারে পড়াশোনা করার জন্য বিসিকেবিতে অ্যাপ্লাই করেছিলে, সেই অ্যাপ্লিকেশন করার সময় তোমরা তোমাদের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস মানে সাবজেক্ট এবং ক্যাম্পাস এটার একটা প্রিফারেন্স অফ অর্ডার তোমরা দিয়েছিলে। যেমন ধরো কেউ দিয়েছিলে তোমরা যে মোহনপুর ক্যাম্পাসে এগ্রিকালচার, তারপর কেউ দিয়েছিলে বর্ধমান ক্যাম্পাসে এগ্রিকালচার, তারপর শুশুনিয়া এগ্রিকালচার, তারপর হয়তো দিলে মোহনপুরে হর্টিকালচার। এইভাবে তোমরা যেমন অর্ডার দিয়েছিলে, তো এখন বিসিকেবির যে প্রভিশনাল মেরিট লিস্ট বেরিয়েছিল, সেই মেরিট লিস্ট বেরিয়ে যাওয়ার পরে এক প্রস্ত আমি ভিডিও দিয়েছিলাম, তার অ্যানালিসিসটা দিয়েছিলাম যে কারা কারা কোন জায়গা পর্যন্ত পেতে পারে। এরপরে আমরা দেখলাম যে বিসিকেবির এই যে নোটিফিকেশন হয়ে গেল, অর্থাৎ অনলাইন অ্যাডমিশন প্রসেস করা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং গিয়ে অ্যাডমিশন প্রসেসকে কমপ্লিট করা, এই টোটাল বিষয় নিয়ে যে নোটিফিকেশন হলো, তার সঙ্গে একটা লিস্ট বের করা হলো। সেই লিস্টের দ্বারাতে বোঝানো হলো কারা কারা এই অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে যাবে বা এলিজেবল। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করেছে আজকে, বিশেষ করে ইউআর ক্যান্ডিডেটদের। আমি বলেছিলাম যে প্রভিশনাল যে মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল, সেখানে তো একটা কম্বাইন লিস্ট বেরিয়েছিল, অন্যান্য বিভিন্ন ক্যাটাগরিগুলো বেরিয়েছিল, বাট আনরিজার্ভ ক্যাটাগরি তাদের তো আলাদা করে কোনো লিস্ট বেরোয়নি। তাহলে এই আনরিজার্ভ ক্যাটাগরি টোটাল সিট কত এবং আনরিজার্ভ ক্যাটাগরিতে কতগুলো নাম রয়েছে পরপর পরপর, অর্থাৎ যতগুলি সিট ঠিক ততগুলি কোন জায়গায় গিয়ে আনরিজার্ভে শেষ হচ্ছে, এটাকে দেখা হয়েছিল। এবং জিএমআর আমি বলেছিলাম যে 176 পর্যন্ত জিএমআর যারা, তারা কনফার্ম হবে যারা ইউআর ক্যাটাগরি। তো এখন দেখা যাচ্ছে যে 176 পর্যন্ত যারা ক্যান্ডিডেট ছিল, তারা অতটা পর্যন্ত যাচ্ছে না। এর কারণ কি আমাকে প্রশ্ন করেছেন যে স্যার আপনি তো বলেছিলেন যে 176 পর্যন্ত যাবে, তো এখন দেখা যাচ্ছে সেটা যাচ্ছে না। কেন যাচ্ছে না? আমি বলেছি যে হ্যাঁ, আপনার প্রশ্ন যেমন ঠিক, আমার যে অ্যানালিসিস ছিল সেটাও একদম 100% ঠিক। তাহলে এই ঘটনা কেন ঘটলো? বিসিকেবির যে নোটিফিকেশন হয়ে গেছে, সেই নোটিফিকেশনে এমন একটি লাইন, এমন একটি প্যারা যোগ করা হয়েছে যেটি আমাকেও অবাক করেছে। বিষয়টি কি আছে বলা হয়েছে, আপনারা দেখবেন যে ফার্স্ট পেজের যে নোটিফিকেশনটা বেরিয়েছে, যেখানে শিডিউলগুলো দেওয়া রয়েছে, ঠিক তার নিচের যে বি কলামের এগেনস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর ক্যান্ডিডেটস যেখানে বলা হয়েছে, তার 2 নম্বর পয়েন্টটাকে দেখুন। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সিট অ্যালটমেন্ট উইল বি মেড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ জিএমআর, জেনারেল মেরিট র্যাঙ্ক। তারপর বি বলা হয়েছে রিজার্ভেশন রুলস অ্যান্ড ক্যাটাগরি স্ট্যাটাস অফ দ্য ক্যান্ডিডেট, availability of seats and order of choice made by the candidate। অর্থাৎ এই জিনিসগুলো কনসিডার করা হয়েছে। কি কি কনসিডার করা হয়েছে না? জিএমআর এর ভিত্তিতে। এখন আমি এক থেকে যদি পরপর পরপর যাই, তাহলে এটা জিএমআর আছে। এই জিএমআর এর ভিত্তিতেই যদি টোটাল সিট অ্যালোকেশন হয়, অর্থাৎ বিসিকেবিতে যে সিট আমরা দেখেছিলাম, কত সিট ছিল, আমরা টোটাল বিসিকেবি যে 226 বা 226 সিট রয়েছে, তার এগেনস্টে যে কম্বাইন্ড লিস্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যারা পাস করেছে, তাদের জন্য আমরা দেখলাম 2354 জনের নাম পাবলিশ হয়েছিল। একইভাবে অন্য ক্যাটাগরিতে পাবলিশ হয়েছিল, সেগুলোও বলছি আমি একটা বোর্ড নিয়ে এক্সাম্পল করে আপনার সঙ্গে ডিসকাস করে দিলে অনেকটা সুবিধা হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে এখানে আমরা দেখেছিলাম যে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য টোটাল আমাদের সিট ছিল 125, যার মধ্যে 108টি সিট ছিল এগ্রিকালচারে এবং 17টি সিট ছিল হর্টিকালচারে। এসসি ক্যান্ডিডেট তাদের যে রিজার্ভেশন কোটায়, তাদের 47টা 47 ছিল টোটাল সিট, যার মধ্যে 40 সিট ছিল এগ্রিকালচারে আর 7 ছিল হর্টিকালচারে। ঠিক একইভাবে এসটি ক্যাটাগরি তাদের 13 সিট টোটাল, তার মধ্যে 11 সিট ছিল এগ্রিকালচারে আর 2 সিট ছিল হর্টিকালচারে। ওবিসি 7% রিজার্ভেশন দিয়ে 14 সিট ছিল, তার মধ্যে হচ্ছে 12 হচ্ছে এখানে এগ্রিকালচার এবং 2 হচ্ছে হর্টিকালচারে।
পিডব্লিউডি আবার দুটো ভাগ করা হয়েছিল, পিডব্লিউডি একটা আনরিজার্ভ করা হয়েছিল, একটা এসসি করা হয়েছিল। এই আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 5টা সিট আর হচ্ছে এসসির জন্য 1টা সিট, মোট 6টা সিট ছিল এখানে। এইবারে ইডব্লিউএস ক্যাটাগরি যার ছিল 10%, এখানে 10% টোটাল 21টা সিট ছিল, যার মধ্যে দেখা গিয়েছিল যে 3টে হর্টিকালচার আর বাকি 18টা হচ্ছে এগ্রিকালচার। এটা ছিল। আমরা যখন অ্যানালিসিস করেছিলাম তখন বলেছিলাম যে কম্বাইন লিস্টের 176 পর্যন্ত ইউআর ক্যান্ডিডেটরা পেয়ে যাবে, কিন্তু এই যে লিস্ট বেরিয়েছে এখানে টোটাল সিট যদি 226 হয়, যদি অ্যানালিসিস যদি যোগফল আমার সব ঠিকঠাক থাকে, তাহলে যদি 226 হয়, তাহলে আমরা দেখছি যে লিস্ট বের হয়েছে, সেই লিস্টে কম্বাইন লিস্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কম্বাইন লিস্টে 220 জনের নাম প্রকাশ করা হয়েছে। এই 220 জনের মধ্যে এখানে আমাদের যদিও 220 জন, এবং আমরা দেখেছি ওই যে যেহেতু পিডব্লিউডি ক্যান্ডিডেটের 6টা নাম কিন্তু ওরা আলাদা করে ছিল, কম্বাইন লিস্টে ছিল না, তাহলে 220 আর 6 226 ঠিক আছে টোটাল আমাদের। এখানে দেখা গেল টোটাল যে কম্বাইন লিস্ট, সেই কম্বাইন লিস্টে 220 জনের নাম বেরিয়েছে। এখন 220 জনের নাম বেরোলে আমাদের যে 176 যদি যেটা বলেছিলাম সেটা দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা কি দেখলাম সেটা অবশ্যই আপনাদের দেখে নেওয়া দরকার। প্রত্যেকটি ক্ষেত্রে, যেমন এসসির ক্ষেত্রে বলেছিলাম 341 জিএমআর যার সেই পর্যন্ত যাবে, বলেছিলাম এসটি 1185 পর্যন্ত যাবে, সেটা যাবে। এখানে এবারে দেখা যাচ্ছে যে যেভাবে অ্যালটমেন্ট হয়েছে, অর্থাৎ তোমাদের প্রিফারেন্স যেভাবে দেওয়া ছিল, এবং এই জিএমআর কে কেন্দ্র করে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে আমাদের ইউআর ক্যান্ডিডেটদের জন্য 136 জিএমআর পর্যন্ত যাচ্ছে, 136 পর্যন্ত। তার ফলে দেখা যাচ্ছে ইউআর ক্যান্ডিডেট অনলি 94 ক্যান্ডিডেট চান্স পাচ্ছে, অনলি 94 ক্যান্ডিডেট চান্স পাচ্ছে, যেখানে ইউআরদের চান্স পাওয়া উচিত ছিল 125 জনের। তাহলে কতজন কমে গেল? 25 আর 6 31 জনের নাম কমে গেল। গেল কোথায় তারা? তাদের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি এসসি ক্যাটাগরি, এসসি অ্যালটমেন্ট হয়েছে আনরিজার্ভে, ওই যে বলে দিয়েছে এখানে জিএমআর এর ভিত্তিতে হবে। তো এই ল্যাঙ্গুয়েজ দিয়েই হচ্ছে পুরো বিষয়টা চেঞ্জ হয়ে গেছে। আমার অ্যানালিসিসের কোনো ভুল নেই, এবং যদি মনে করে যে সিট ম্যাট্রিক্স, ইউআরের যে সিট ম্যাট্রিক্স, এই সিট ম্যাট্রিক্স অনুযায়ী কেন নেই, তাহলে এটাও প্রশ্ন হবে যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে তাহলে সেটা মেনটেন হবে না, অনলি জিএমআর এর ভিত্তিতে হওয়া উচিত ছিল, তাহলে কোনো ক্যাটাগরি রাখারও দরকার ছিল না। অথচ এখানে দেখা যাচ্ছে যে ইউআর অন্য ক্যাটাগরির ক্যান্ডিডেট ইউআর এর যাচ্ছে কিনা তার জিএমআর অর্থাৎ নাম্বার তার বেশি, সেই জন্য সে জিএমআর পাচ্ছে, সে তেমনিও পেত, তার ক্যাটাগরি সে নিয়েও পেত, এবং তার ক্যাটাগরি যতগুলো সিট ততগুলো যেত, গিয়ে শেষ হতো। এখানে ততটা পর্যন্ত যাচ্ছে, অথচ আনরিজার্ভ ক্যাটাগরির সিট কিন্তু এখান থেকে কমে গেল। এটা আপনারা ভালো করে যদি লিস্টটা দেখেন, শুধু নিজেরটা দেখলে হবে না, যদি কাউন্ট করেন, পার্টিকুলার কাউন্ট করুন, তাহলে আপনারা দেখতে পাবেন কোথায় কি ঘটনা ঘটেছে। এখন এটাকে মেনে নিয়ে চলতে হবে। তার জন্য আমি যখন ভিডিওটা বানাচ্ছি, ঠিক এই সন্ধ্যাটা অতিক্রম করে যে রাত আসছে 24 জুলাই 2026, ঠিক রাত্রি 12টার পর থেকে পোর্টালটা চালু হয়ে যাবে। সেখানে কি করতে হবে? সেখানে করতে হবে প্রথমেই যে অনলাইনে অ্যাডমিশনটা করতে হবে। অর্থাৎ তোমাদের তো প্রিফারেন্স অনুযায়ী ফার্স্ট তোমার যে চয়েস, সেই চয়েস মানে তোমাকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, সবাই ফার্স্ট চয়েসে পায়নি, কেউ তার প্রিফারেন্সের সেকেন্ড চয়েসে, কেউ প্রিফারেন্সের থার্ড চয়েসে কলেজ পেয়েছে বা সেই সাবজেক্টটা পেয়েছে, সেভাবে মেনশন করে দেওয়া রয়েছে সেই তালিকাটা। সেই তালিকাটা আমরা একবার দেখে নিই। www.bckb.edu.in এই সাইটে চলে গেলে যে পেজটা খুলবে, সেখানে এই অ্যাডমিশন বটনে গিয়ে এখানে যখনই আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিশন রিলেটেড
যে নোটিশ, সে নোটিশ খুললে লেটেস্ট নোটিশের পজিশনটা পাওয়া যাবে। যে নোটিশ দেওয়া আছে এখানে, নোটিশ দেওয়ার পরে এই জায়গাটাতে স্টেপ বাই স্টেপ বলছে কিভাবে করতে হবে, সেটা যেমন গাইডলাইন দেওয়া আছে। তারপরে লিস্ট দেওয়া আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তার একটা কম্বাইন্ড লিস্ট আছে, আর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তার পিডাব্লিউডি লিস্ট আছে। এবার হচ্ছে আদার কম্বাইন্ড লিস্ট একটা আছে আদার বোর্ডের জন্য, আর একটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট কম্বাইন্ড লিস্ট তার একটা বেরিয়েছে। এই লিস্টগুলোর মধ্যেই সবকিছু ধরে দেওয়া আছে। এখন আমরা প্রথমে একটু নোটিফিকেশনটা দেখে নিই। নোটিফিকেশনে এখানে প্রথমে বলেছি ইম্পর্টেন্ট ডেটস রিগার্ডিং অনলাইন অ্যাডমিশন অ্যান্ড ফিজিক্যাল ভেরিফিকেশন ইন রেসপেক্ট অফ অ্যাডমিশন টু বিএসসি অনার্স এগ্রিকালচার হর্টিকালচার কোর্স 2027 মেন হচ্ছে দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট অ্যালটমেন্ট অফ সিটস অনলাইন অ্যাডমিশনস থ্রু চয়েস ফিলিং and physical verification in respect of admission to BSc Honours Agriculture Horticulture courses for the academic session 2026-27 will be held as per schedule। এখানে যে শিডিউল দেওয়া আছে সেই অনুযায়ী কি হবে সেটা বলছি। প্রথমে হচ্ছে অনলাইন অ্যাডমিশন প্রসেস করতে হবে। সেখানে কি কবে থেকে শুরু হচ্ছে না 24 জুলাই 2026 এর রাত্রি 12টা থেকে শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যখন ভিডিও বানাচ্ছি তার কিছুক্ষণ পরেই এই পোর্টালটা চালু হয়ে যাবে। ক্লোজিং ডেট হচ্ছে 29 জুলাই 2026, এই রাত্রি 11:59 পর্যন্ত চলবে। এবারে বলেছে এখানে পাবলিকেশন অফ ভ্যাকেন্ট সিট আফটার ফার্স্ট ফেজ অফ অনলাইন অ্যাডমিশন। অর্থাৎ এই যে অনলাইন অ্যাডমিশন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে 29 তারিখ পর্যন্ত হয়ে গেল, হয়ে যাওয়ার পরে অনেকে যাদের নাম আছে তারা ভর্তি হবে না, তারা হয়তো সিইউটি পিজি দিয়েছে, দেওয়ার পরে বা সিইউটি ইউজি দিয়েছে, বা অন্যান্য কেউ জেই মেন দিয়েছিল, কেউ নিট দিয়েছে, তো তারা এখানে ভর্তি হচ্ছে না, তারা হয়তো ভালো জায়গায় পেয়ে গেছে। সুতরাং এই ধরনের ক্যান্ডিডেট থাকবে। তারপরে হচ্ছে আরেকটা ভ্যাকেন্ট লিস্ট বেরোবে, অর্থাৎ কতগুলো সিট আমাদের ভ্যাকেন্ট রইল, সেটা কবে বেরোবে? সেটা বেরোবে 3 অগস্ট 2026। এইবারে বলা হয়েছে আপগ্রেডেশন আফটার ফার্স্ট ফেজ অফ অনলাইন অ্যাডমিশন। এখানে ফার্স্ট এবং সেকেন্ড দুটো ফেজ প্রধানত হবে। ফার্স্ট বলা হয়েছে আপগ্রেডেশন আফটার ফার্স্ট ফেজ অফ অনলাইন অ্যাডমিশন। অনলাইন অ্যাডমিশনের ফার্স্ট ফেজ শেষ হয়ে যাওয়ার পরে তারপরে এটা আপগ্রেডেশন একটা দেওয়া যাবে। আপগ্রেডেশন হবে, অটো আপগ্রেডেশন হয়তো তোমাদের ইতিমধ্যে আছে, বা সেটা তোমরা এই অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে গেলে যখন অ্যাডমিশনটা হবে তখন বুঝতে পারবে। স্টার্টিং ডেট সেখানে বলা হয়েছে আপগ্রেডেশনের জন্য 4 আগস্ট 2026 থেকে চলবে এটা 5 আগস্ট 2026 পর্যন্ত, অর্থাৎ তুমি আপগ্রেডেশন দিতে পারবে। এরপরে হচ্ছে পাবলিকেশন অফ ভ্যাকেন্ট সিট আফটার আপগ্রেডেশন। এই আপগ্রেডেশন হয়ে গেল, যার যেখানে আপগ্রেডেশন হওয়ার পরে কোন কোন এতে ভ্যাকেন্ট রইল সিট সেটা একটা বেরোবে, সেটা 10 আগস্ট 2026 এ বেরোবে। এবারে পাবলিকেশন অফ অ্যালটমেন্ট লিস্ট ফর সেকেন্ড ফেজ অনলাইন অ্যাডমিশন। তাহলে অনলাইন অ্যাডমিশন যে হবে, যেমন করে তোমরা সাবজেক্ট প্রিফারেন্স অ্যান্ড ক্যাম্পাস প্রিফারেন্স তোমরা দিয়েছো, যেমন করে এই ফার্স্ট রাউন্ডের জন্য লিস্ট বেরিয়েছে, অর্থাৎ দেখবে যে লিস্টটা রয়েছে কমেন্ট লিস্টগুলো রয়েছে, সেখানে দেখবে যে তোমার কত নম্বর প্রিফারেন্স, অর্থাৎ তুমি 1 2 3 4 করে প্রিফারেন্স দিয়েছিলে, তাহলে কোন প্রিফারেন্সটা তোমার অ্যালটমেন্ট হয়েছে সেটা দেখানো হয়েছে ওখানে। তো এরকম করে সেকেন্ড ফেজে আবার একটা বেরোবে, এবং যে ভ্যাকেন্ট সিট বেরোবে তারপরে যে এখন যেগুলো হয়ে যাবে তার পরের ক্যান্ডিডেট, পিছনের ক্যান্ডিডেটও কিন্তু সেই লিস্টের মধ্যে থাকবে, সুতরাং তার মধ্যে তোমাদেরকে কিন্তু দেখতে হবে। আচ্ছা, সেকেন্ড অ্যাডমিশন যেটা হবে সেকেন্ড ফেজে, সেটা হচ্ছে স্টার্টিং হবে কবে? 11 আগস্ট 2026 মিডনাইট থেকে শুরু হবে, চলবে 13 আগস্ট 2026 মিডনাইট পর্যন্ত। এবারে এই ফিজিক্যাল ভেরিফিকেশন যেটা হয়, ফিজিক্যাল ভেরিফিকেশন এবং হোস্টেল অ্যাডমিশন বেসড অন অ্যাভেলেবিলিটি অফ হোস্টেল সিট হোস্টেল কিন্তু সবাই পাবে না। একটা তো আছেই যারা 15 কিলোমিটার সার্কেলের মধ্যে থাকে তারা তো পাবে না, 15 কিলোমিটার বাইরে যারা তারাই পাবে। তবুও সেটাও হচ্ছে যে কতটা অ্যাভেলেবেল হবে তার উপর ডিপেন্ড করবে। তো প্রথমেই বলে ফিজিক্যাল ভেরিফিকেশন যেটা হবে, এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে যারা পাস করেছো আর কি, যারা বিএসসি অনার্স এগ্রিকালচারে ভর্তি হওয়ার সুযোগ পাবে, অর্থাৎ সেটা মোহনপুর ক্যাম্পাস হতে পারে, বর্ধমান ক্যাম্পাস হতে পারে, বা শুশুনিয়া ক্যাম্পাস হতে পারে, যে ক্যাম্পাসে হোক না কেন, যদি যারা বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য অ্যালট হয়েছে তাদেরকে যেতে হবে 20 আগস্ট 2026। এটা টেন্টেটিভ দেওয়া আছে, কোনো কারণবশত এই ডেটগুলো কিন্তু চেঞ্জ হতো, সবগুলো টেন্টেটিভ করে দেওয়া আছে। এবারে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে যারা পাস করেছে তাদের যারা বিএসসি অনার্স হর্টিকালচার নিয়ে পড়বে বলে অ্যালট হয়েছে তাদের, এবং আদার বোর্ড, ভোকেশনাল বোর্ড, পিডাব্লিউডি এবং স্পোর্টস কোটা যারা থাকবে তাদের প্রত্যেকের জন্য একটা দিন, অর্থাৎ 21 তারিখে 21 আগস্ট 2026-এ
তাদেরকে হাজির হতে হবে। এবারে কমেন্সমেন্ট অফ ক্লাসেস 24th আগস্ট 2026 থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর ক্যান্ডিডেটস এখানে বলেছে, আমি প্রথমেই বললাম, পড়েছি লাইনটা, এখানে বলছে অ্যাডমিশন উইল বি কন্ডাক্টেড অ্যাজ পার টার্মস অ্যান্ড কন্ডিশন স্টিপুলেটেড ইন দ্য বিসিকেবি অ্যাডমিশন বসিও। এবছরে অ্যাডমিশন বসিও যেটা বের করেছে তার মধ্যে যেমন দেওয়া আছে সেভাবে হবে। এখানে আমরা সেকেন্ডটা নিয়ে আলোচনা করেছি। থার্ডটা হচ্ছে ক্যান্ডিডেটস ফেইলিং টু মেক অ্যাডমিশন অ্যাজ পার অ্যাবভ মেনশনেড শিডিউল, এই যে ওপরে যে শিডিউল সেইভাবে হবে, উইল নট বি অ্যালাউড বলেছে। ক্যান্ডিডেটস ফেইলিং টু টেক অ্যাডমিশন অ্যাজ পার অ্যাবভ মেনশনেড শিডিউল উইল নট বি অ্যালাউড টু টেক এনি অ্যাডমিশন অ্যাট এনি লেটার ডেট ফর সেশন 2026-27। অর্থাৎ শিডিউল কেউ ফেল করলে পরবর্তীকালে তাকে কোনোভাবেই কনসিডার করা হবে না, সে ভর্তিও হতে পারবে না। এখানে বলা যায় ক্যান্ডিডেট বিলঙ্গিং টু রিজার্ভ ক্যাটাগরি শ্যাল অলসো হ্যাভ দ্য অপশন টু টেক অ্যাডমিশন। দেখো এখানটায় ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু রিজার্ভ ক্যাটাগরি শ্যাল অলসো হ্যাভ দ্য অপশন টু টেক অ্যাডমিশন আন্ডার আনরিজার্ভ ক্যাটাগরি উইথ রেসপেক্ট টু হিজ আর GMR eligibility and vacancy status. However, it at a time only one seat will be allotted to a reserve category candidate according to availability of his or preferred choice. এটা শুধুমাত্র ক্যাটাগরি নয়, সকল ক্ষেত্রেই একটা সময় একটাই মাত্র তাকে সিট বা একটাই মাত্র তার ক্যাম্পাসকে অ্যালট করা হচ্ছে। On subsequent vacancy, পরবর্তীকালে যে ভ্যাকেন্সি আসবে, রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি টেকেন অ্যাডমিশন will be able to avail upgradation based on the choice made by him her at the time of filling the admission form. অর্থাৎ এই যখন ফিল আপ করেছিল তখন যেভাবে ছিল তার উপরই তাকে আপগ্রেডেশন চাইতে হবে। সাবসিকুয়েন্ট ভ্যাকেন্সি যখন বেরোবে তখনও তার বাইরে কিছু যেতে পারবে না। অপশন ফর আপগ্রেডেশন অ্যাজ পার এক্সিস্টিং চয়েস লিস্ট যা আছে উইল বি অ্যাভেলেবল অনলি টু দোজ ক্যান্ডিডেটস হু হ্যাজ অলরেডি টেকেন অ্যাডমিশন অ্যাজ পার অ্যালটমেন্ট অ্যাভেলেবল টু দেম আদার দেন হিজ হার হায়ার প্রেফারেন্স। তার একদম টপ প্রেফারেন্স যদি সে না পেয়ে থাকে, তার যা চয়েস দেওয়া আছে তার মধ্যে থেকে তার আপগ্রেডেশন হবে। ক্যান্ডিডেটস হু আর এবল টু টেক অ্যাডমিশন ইন দেয়ার প্রিফার্ড সিট অ্যাজ পার দেয়ার ফার্স্ট চয়েস উইল নট বি প্রোভাইডেড দ্য অপশন ফর আপগ্রেডেশন। যাদের এক নম্বর চয়েস, অর্থাৎ তুমি 4টে চয়েস দিয়েছো, তো মোহনপুর ক্যাম্পাসে তুমি বিএসসি অনার্স এগ্রিকালচার তুমি পেয়ে গেছো, তো তোমার আর কোনো আপগ্রেডেশন হবে না, কারণ তোমার এক নম্বর টপ চয়েস যেটা সেটা তোমার যেহেতু অ্যালট হয়ে গেছে। ওয়ান্স এ ক্যান্ডিডেট চুজ নো ফর আপগ্রেডেশন, যদি নো ফর আপগ্রেডেশন করে দেয় নেক্সট রাউন্ডে, দে উইল নট বি অ্যালাউড আপগ্রেডেশন এনিমোর। অর্থাৎ নো আপগ্রেডেশন যদি করে দেয় কেউ, তার মানে তাকে যেটা পেয়েছে সেটাতেই ভর্তি হয়ে যেতে হবে। আর ইয়েস আপগ্রেডেশন যদি কেউ করে তার আপগ্রেডেশন হবে। রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস হু উইল অপ্ট ফর আনরিজার্ভ সিট, যারা আনরিজার্ভ সিটের জন্য অপশন দিয়েছিল অ্যান্ড টেক অ্যাডমিশন উইল নট বি অ্যালাউড ফর আপগ্রেডেশন আন্ডার দ্য রিজার্ভ ক্যাটাগরি সিট। যদি কেউ রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে, সে আনরিজার্ভ ক্যাটাগরিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু সে আর পরবর্তীকালে আপগ্রেডেশন কিন্তু তার রিজার্ভ ক্যাটাগরিতে দিতে পারবে না। নো এক্সট্রা ফি ইজ রিকোয়ার্ড টু বি পেড বাই এনি ক্যান্ডিডেট ফর অ্যাভেলিং আপগ্রেডেশন। আপগ্রেডেশনের জন্য তোমাকে আলাদা করে কোনো পৃথক করে কোনো পেমেন্ট দিতে হবে না। অনলাইন অ্যাডমিশন প্রসেস ইজ অ্যাভেলেবল অন ইউনিভার্সিটি ওয়েবসাইট www.bckb.edu.in। তাহলে এই ওয়েবসাইটে গেলে কিভাবে তোমরা ওখানে গিয়ে অ্যাডমিশন পোর্টালে যাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা এই www.bckb.edu.in এই অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করবে, এন্টার করবে, এন্টার করার পরে বিসিকেবিটা খুলেছে। এখন দেখো এখানে এই ডিপার্টমেন্ট হবে পরপর যাচ্ছে, দেখো অ্যাডমিশন টু বিটেক এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, একটু ওয়েট করবে। তারপরে ইউজি অ্যাডমিশন ব্রোশিওর 2026 আসছে, তারপরে লেখা চলে এসছে এখানে যে ইউজি অ্যাডমিশন 2026 ক্লিক দ্য লিঙ্ক। এই যে লিঙ্ক, এই লিঙ্কে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে ইউনিভার্সিটি লগ ইন আছে আর স্টুডেন্ট লগ ইন। আমরা স্টুডেন্ট লগ ইনে যাবো। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা তো এখনো পর্যন্ত লগ ইন রেজিস্টার করিনি, তাহলে রেজিস্টার করে নিতে হবে। সেজন্য কি করতে হবে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তারপর যখন তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে
তখন তোমরা লগ ইন করবে তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে। তো এখন আপাতত এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে, ক্লিক করার পরে যে এই পোর্টালটা যে ডায়লগ বক্সটা খুলে গেল আমাদের, এখানে এই যে নিউ অনলাইন অ্যাডমিশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে অনেকগুলি জিনিস রয়েছে। একটা হচ্ছে স্টুডেন্টস নেম, আমি এটাকে নেক্সটে ক্লিক করলাম কারণ রেড হলে দেখতে সুবিধা হবে সেই জন্য। তো এখানে স্টুডেন্টস নেম থাকছে, ফাদার্স নেম থাকছে, ডেট অফ বার্থ থাকছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো থাকবে। এগুলো দেওয়ার পরে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলেই নেক্সট পেজে তোমাদের নিয়ে যাবে, পরপর পরপর যা যা চাইবে সেভাবে তোমাদেরকে ওখানে ইনপুট দিতে হবে। এইটা হলো অনলাইন অ্যাডমিশন, এটা হয়ে যাবে এবং এটাকে তোমাকে কমপ্লিট করতে 29 তারিখের মধ্যে উইথ পেমেন্ট। পেমেন্ট আসবে, পেমেন্টটা ওখানে গিয়ে তোমরা পেমেন্টের জায়গায় ঠিক জায়গায় গিয়ে তোমাদের ইউপিআই বা নেট ব্যাংকিং যা আছে বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তবে আমি বলেছি ইউপিআই এর মধ্যে জিপে দিয়ে পেমেন্ট করতে হলে হ্যাসেল ফ্রি পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট করে পেমেন্ট রিসিপ্টটা অবশ্যই প্রিন্ট আউট নিয়ে নেবে। তো এইটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন পোর্টালটা কিভাবে ঢুকবে সেটা দেখিয়ে দিলাম। এছাড়াও যেটা উল্লেখযোগ্য আমাদের যে ফিজিক্যাল ভেরিফিকেশন যেদিন হবে সেদিনে বলে যে ডকুমেন্ট রিকোয়ার্ড টু বি সাবমিটেড। কি কি ডকুমেন্ট লাগবে? প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ ফিজিক্যাল ভেরিফিকেশন অরিজিনাল ডকুমেন্টস along with one set of attested copy in A4 size paper for each documents as applicable. উল্লেখযোগ্য যা যা ডকুমেন্ট থাকছে তার সঙ্গে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। বিসিকেবির জন্য স্পেশালি ডোমিসাইল যেটা লাগবে সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ এসডিও সাহেবদের সই ছাড়া অন্য কারোর সইওয়ালা ডোমিসাইল সার্টিফিকেট হলে চলবে না। এটা একদম স্ট্রিক্টলি মেনটেন হবে। যারা এখনো হচ্ছে এই সার্টিফিকেট সংগ্রহ করেনি এবং এই যে ফিজিক্যাল কাউন্সিলিং যখন হবে যদি সেই সার্টিফিকেট দেখাতে না পারেন তাহলে কিন্তু সিট ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং যারা এখনো পর্যন্ত এই ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করেননি দৌড়ঝাঁপ করে তাদের কিন্তু সাইন করিয়ে নিয়ে আসতে হবে, তাছাড়া কিন্তু অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে। এবং বিএসসি অনার্স এগ্রিকালচার বা বিএসসি অনার্স হর্টিকালচারের মতো এত সুন্দর সাবজেক্টের ভর্তি হওয়ার যে সুযোগ সেই সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো যারা এখনো পর্যন্ত করেনি এবং আগামী দিনে যে ভাই বোনেরা এই ধরনের কোর্সে আসবে তাদের জন্য বলে রাখি, আপনারা বলবেন তাদের 31 ডিসেম্বর অর্থাৎ এবছর যেমন 26 আমাদের অ্যাডমিশন হচ্ছে, 31 ডিসেম্বর 2025 এর পরেই এই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য উদ্যোগ নিয়ে ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। যারা ইঞ্জিনিয়ারিং ইত্যাদি যায় ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন তার নির্দিষ্ট আলাদা নিয়ম আছে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যে প্রোফর্মা দেয় সেই প্রোফর্মা তারা অ্যালাউ করেছে। এই বছর যারা পাস করেছে তারা E2 ফরম্যাটে নিয়েছে, আগে যারা পাস করেছে তারা E1 ফরম্যাটে নিয়েছে বা ই ডিস্ট্রিক্টের মাধ্যমে কালেকশন করেছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে এখানে আমি ই ডিস্ট্রিক্টে যদি আমি ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে থাকি সেটা চলবে কিনা। ইয়াস, ই ডিস্ট্রিক্টের পোর্টাল থেকে যে সার্টিফিকেট আসছে ডিজিটাল সার্টিফিকেট এবং সেটা এসডিও সাইন করা থাকে, সুতরাং ওটা নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, অবশ্যই সেটা চলবে, ওটাকে কেউ না করতে পারবে না। বাকি অন্য কোনো অথরিটি সই করা কোনোভাবেই অ্যালাউ করবে না। এবার আমরা দেখে নিই কি কি ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে আপনাদের। এক সেট মানে অরিজিনালের সঙ্গে এক সেট করে ফটোকপি এবং সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ রানিং হ্যান্ডে সই করে নিচে সই করে নিয়ে যেতে হবে। হায়ার সেকেন্ডারি মার্কশিট বোথ সাইড। তারপর বলা হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট মানে বার্থ সার্টিফিকেট হতে পারে, অ্যাডমিট কার্ড ক্লাস 10-এর অথবা অ্যাডমিশন কার্ড সেকেন্ডারি এক্সামিনেশন। ভ্যালিড মেডিকেল সার্টিফিকেট ফ্রম প্রপার অথরিটি অফ ফিজিক্যালি চ্যালেঞ্জ পিডব্লিউডি ক্যান্ডিডেট, তাদের হচ্ছে একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। কাস্ট সার্টিফিকেট যার যা আছে, এসসি এসটি এসব সার্টিফিকেট যাদের আছে, ওবিসি সার্টিফিকেট যাদের আছে ওবিসি এনসিএল অবশ্যই তাকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। এছাড়া হচ্ছে ইডব্লিউএস সার্টিফিকেট, ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা থাকবে শুড ইস্যু যাদের ইডব্লিউএস সার্টিফিকেট এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল অফিসার বা ডিডব্লিউও অর্থাৎ এখানে যেটা মিউনিসিপ্যালিটি বা কলকাতায় তাদের পক্ষ থেকে সই করা এই সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড বাই বলে দিয়েছি ডিএম বা সাব ডিভিশনাল অফিসার ছাড়া কাউকে অ্যালাউ করা হবে না, সেটা রাখতে হবে। আধার কার্ড অফ দ্য অ্যাপ্লিকেন্ট লাগবে, আধার কার্ড লাগবে পেরেন্টসের, ফাদার মাদার বোথ। এছাড়া কেউ প্রশ্ন করতে পারে স্যার আমার বাবা নেই, স্যার আমার মা নেই, সুতরাং একজন যদি না থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই একজন হতে হবে। যাদের বাবা মা দুজনই আছেন অবশ্যই তাদেরকে কিন্তু বাবা মায়ের আধার কার্ড নিয়ে যেতে হবে। 2 কপি এখানে
2 copies of application form submitted online. তোমরা অনলাইনে যে অ্যাপ্লিকেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশনের 2টো কপি নিয়ে যেতে হবে। এই ব্লাড যে লেখা রয়েছে এখানে ইলেকট্রোফোরেসিস লেখা রয়েছে, এটা টেস্ট করিয়ে নিয়ে যেতে হবে এবং যারা ব্লাড টেস্ট করে তাদেরকে এটা দেখালি তারা কি কি টেস্ট করতে হবে না করতে হবে সব বলে দেবে। আর স্কুল লিভিং সার্টিফিকেট, স্কুল থেকে পাস করা 10+2 পাস করার সময় এখানে ট্রান্সফার সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট বা মাইগ্রেশন সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট যা আছে সেটা নিয়ে যেতে হবে। ব্যাংক পাসবুক বা ক্যান্সেল চেক, চেক যদি না থাকে ব্যাংকের যে পাতাতে নাম, অ্যাকাউন্ট নেম, আইএফএস কোড ইত্যাদি লাগে সেই পাতার ফটোকপি করে সই করে নিয়ে যেতে হবে, তার সঙ্গে বইটাও নিয়ে যেতে হবে। প্রভিশনাল অ্যাডমিশন লেটার, এই যে অ্যাডমিশন হবে সেই অ্যাডমিশন একটা লেটার জেনারেটর হবে সেইটা নিয়ে যেতে হবে। রিসেন্ট বলা হয়েছে 1 কপি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, রিসেন্ট অ্যাপ্লিকেশন করেছিল সেটা না, নতুন করে তুলে নেওয়ার জন্য বলা হচ্ছে। উইথ 80% ফেস অকুপাই থাকবে, অর্থাৎ মুখভাবটা 80% যেন থাকে ছবির মধ্যে, ভিজিবল ইনক্লুডিং ইয়ার্স এগেনস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড, পিছনটা ব্যাকগ্রাউন্ড হতে হবে হোয়াইট, হ্যাঁ, সুতরাং সেরকম 1 কপি কারেন্ট, 1 কপি ছবি লাগবে। সেমিস্টার ফি টু বি পেড অনলি অনলাইন মোডে, তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং বা ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারবে। তবে আমি বলবো যারা ইউপিআই দিয়ে পেমেন্ট করবে, জিপে হলে জিপে ইউজ করার জন্য বলবো, কারণ জিপেতে হলে স্মুথলি পেমেন্ট হবে, হ্যাসেল ফ্রি পেমেন্ট যেটা বলা হয় সেটা তো হবে, অনেক সুবিধা হয়ে যাবে। সেই পেমেন্টের যে রিসিপ্ট সেটাকেও তোমাদের কিন্তু প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। কত টাকা আমাদের পেমেন্ট করতে হবে? যারা হোস্টেল যারা পাবে তাদেরকে টোটাল দেখছি আমরা 12,800 টাকা পেমেন্ট করতে হচ্ছে, কেন হোস্টেল সিকিউরিটি ডিপোজিটে, এটা এই হোস্টেল সিকিউরিটি ডিপোজিট রিফান্ডেবল থাকবে 3,000 টাকা, টোটাল 15,800 টাকা জমা করতে হবে। আর ডে স্কলার যারা থাকবে তাদেরকে 11,000 টাকা হচ্ছে টোটাল লাগছে। তো ডে স্কলার মানে তাদের হোস্টেল চার্জ যেহেতু নেই সেই জন্য তাদের 11,000 টাকাই পেমেন্ট করতে হবে। অ্যাডিশনাল অ্যামাউন্ট ইফ অ্যাজ অ্যাপ্লিকেবল উইল বি চার্জ টুয়ার্ডস গেটওয়ে ফি ফর মেকিং অনলাইন পেমেন্ট। গেটওয়ে ফি এর জন্য যা লাগবে সেটা হচ্ছে ক্যান্ডিডেটকে বিয়ার করতে হবে। এছাড়া বলেছে ইউনিভার্সিটি হেল্পলাইন একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, 6298843669, টাইমস বেলা 11:30 থেকে 5টা পর্যন্ত, মানডে টু ফ্রাইডে এক্সেপ্ট হলিডে, যে এর মধ্যে কোনো হলিডে পড়ে গেলে সেটা হবে না। অ্যান্ড একটা ইমেল আইডি দেওয়া রয়েছে এখানে, এখানে দেওয়া আছে অ্যাডমিশন স্কলারশিপ @bckb.edu.in। এই হলো সম্পূর্ণ নোটিশ। এবার আমরা একটা কম্বাইন লিস্ট দিয়ে শুধু একটু দেখাবো এখানে। এই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যারা পাস করেছে তাদের যেমন টোটাল বললাম এখানে লিস্ট যেটা দেওয়া হয়েছে 220 জন। তাহলে উল্লেখযোগ্য এই যে কম্বাইন লিস্ট 220 জন, এই 220 জন এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের যে লিস্ট, তারা অন্যান্য বোর্ডের যে কম্বাইন লিস্ট সেখানে যতজন রয়েছে এরাই কেবলমাত্র এই অনলাইন অ্যাডমিশন প্রসেসটা করতে পারবে। এর পিছনে যারা থাকবে তারা নয়। যেমন এর জন্য বলে দিই একটু আগেই যে কারা কারা কোথা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। যেমন আমরা দেখলাম ইউআর এর জিএমআর বলছে 136 পর্যন্ত, যে সেই কিন্তু এখানে আসছে সেই অ্যাপ্লাই করতে পারবে অ্যাডমিশনের জন্য। এসসি ক্যান্ডিডেট 341 পর্যন্ত যারা আছে সে করতে পারবে। এসটিদের 1185 জিএমআর যারা আছে সে পর্যন্ত পারবে। ওবিসি জিএমআর হচ্ছে 128 সেই পর্যন্ত পারবে। তারপর পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে এখানে 6 জনের নাম আছে, সেই 6 জন করবে। আর জিএমআর ইডাব্লিউএস এর ক্যাটাগরি যারা রয়েছে তাদের জিএমআর যার 807, তার আগের যারা সবাই পারবে এবং 807 সেই পর্যন্ত পারবে। আদার বোর্ডে দেখা যাচ্ছে যে টোটাল 23 জনের রয়েছে, 459 জনের হচ্ছে আমাদের আগে যে প্রভিশনাল লিস্টের নাম বেরিয়েছিল, এখন 23 জনের নাম এখানে আছে। সেখানে দেখা যাচ্ছে জিএমআর যার ইউআর ক্যান্ডিডেট 16 সেই পর্যন্ত, এসসি ক্যাটাগরি জিএমআর যার 30 সেই পর্যন্ত, এসটি ক্যাটাগরি যার জিএমআর আছে 43 সেই পর্যন্ত, ওবিসি জিএমআর 38 পর্যন্ত সে পাবে এবং সেই পর্যন্ত, এবং ইডব্লিউএস ক্যাটাগরির 66 যে রয়েছে জিএমআর যার সেই পর্যন্ত। আগেরগুলো যতটা যেখানটা বললাম তার আগের সব ক্যাটাগরি সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবারে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে যে কম্বাইন লিস্ট, সেই কম্বাইন লিস্টে আমরা প্রথম দেখেছিলাম যে প্রভিশনাল মেরিট লিস্টে দেখেছিলাম 133 জনের নাম বেরিয়েছিল, বাট এখানে 12 জনের নাম দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ইউআর ক্যান্ডিডেট 9 জিএমআর যা রয়েছে ওইখানে, সেই 9 জিএমআর সে অ্যাপ্লাই করতে পারবে।
এসসি ক্যাটাগরি জিএমআর যার 21 রয়েছে সে অ্যাপ্লাই করতে পারবে সেই পর্যন্ত, মানে আগের এসসি গুলোও পারবে, কিন্তু এসটি জিএমআর যার 4 রয়েছে অর্থাৎ তার আগে পর্যন্ত সে পারবে, এবং ওবিসি জিএমআর 10 রয়েছে যার, তার আগের থেকে এই 10 পর্যন্ত সে পর্যন্ত পারবে। এরপরে হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরি, তাদের 17 জিএমআর যার রয়েছে এই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে যারা পাস করেছে তাদের ইডাব্লিউএস ক্যাটাগরি যার জিএমআর 17 বা তার আগের জিএমআর যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এটা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কতজনের নাম বেরিয়েছে টোটাল সেটা বলে দিলাম তোমাদের জন্য। আমরা দেখেছি যে ইউআর মানে টোটাল আমাদের যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে টোটাল নাম প্রভিশনাল লিস্টে বেরিয়েছিল 2354-এর, বাট আমরা সেটা দেখতে পাচ্ছি এখন অনলি 220 নাম বেরিয়েছে এখানে, আর তার সঙ্গে রয়েছে পিডব্লিউডি ক্যান্ডিডেট। তো এই হলো বিষয়। সুতরাং অনেকে জিজ্ঞেস করবে, স্যার আমার এত র্যাঙ্ক আছে আমি কি পারবো না, আমার এত র্যাঙ্ক আছে আমি কি পারবো না। তো তোমরা শুধু এটাকে ফলো করার চেষ্টা করবে, আমি যেটা বললাম সেটা শুনলে সেটাকে ফলো করার চেষ্টা করবে, তারাই পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এই 220 জনের যে লিস্ট সেটা তোমার যেমন ফলো করবে, একইভাবে আদার বোর্ডের যে লিস্ট সেটাকে ফলো করবে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট যেটা রয়েছে তাদের যে লিস্ট কম্বাইন্ড লিস্ট সেটাকে ফলো করলেই সবটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এর বাইরে এটার সম্বন্ধে যদি জানার ইচ্ছা থাকে বলবে, আর কোনো অভিযোগ যদি থাকে ইউআরএস সিট কেন কমে গেল ইত্যাদি এই বিষয়ে, তো আমি একজন ইউটিউবার, তোমাদের শুভাকাঙ্ক্ষী, তোমরা সবাই পেয়ে গেলে খুব ভালো লাগতো, কিন্তু যেটুকু কম বেশি হয়েছে সেই ব্যাপারে কোনো কিছু পরামর্শ, কোনো কিছু জানানো বা জানার ইয়ে থাকলে অবশ্যই বিসিকে যে অথরিটি তাদের সঙ্গে তোমরা বা আপনারা যোগাযোগ করবেন। আজকে এই ভিডিওটা আপনাদের জন্য লাগলাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কেন ক্লিয়ার নেই, সবাই ক্লিয়ার হচ্ছিল না যে কিভাবে কি হবে, কতজনের নাম বেরোলো, কেন, কারা করবে কারা করবে না। তো এই বিষয়টা রইলো। আমি কিন্তু কম্বাইন্ড যে মেরিট লিস্ট বেরিয়েছিল, প্রভিশনাল মেরিট লিস্ট, সেটাকে অ্যানালিস্ট যেটা করেছিলাম সেটা নির্ভুল করেছিলাম, এবং ওইভাবে যদি হতো অ্যালোকেশন তাহলে আমি যতটা বলেছিলাম তারাই পেত। সুতরাং ইউআর এর ক্ষেত্রে অনেকটা ক্ষতি হয়ে গেল, অনেকটা সিট আমাদের কমে গেল। তবুও আমি আশা করব যে পরবর্তী রাউন্ডগুলোতে আমাদের ইউআর ক্যান্ডিডেট যারা থাকবে আরও তারা সুযোগ পাবে। এছাড়াও রইল ইউবিকেবির যেই মুহূর্তে নোটিফিকেশন হবে তারও অ্যানালিসিস দেবো। সুতরাং আপনারা আমাদের এই ভিডিও দেখতে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। অনেকটা টাইম নিলাম, যারা আজকে আমার এই ভিডিওটি যত্ন করে দেখলেন, স্ক্রল করেননি, নিশ্চয়ই অনেকটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই আমার সার্থকতা লাভ করবে ভিডিও। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।